কেউ একজন বলো এখন তোমরা সোশিওলজি বলতে কি বুঝলে? হোয়াট ইজ সোশিওলজি? মাইশা 36 asked to unmute. মাইশা তুমি বলো দেখি, what do you mean by sociology? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশিওলজি বলতে মিন করছে সোশ্যাল বিহেভিয়ার, স্যার মেইনলি সোশ্যাল বিহেভিয়ার আর হচ্ছে আমরা আচ্ছা, তুমি বলতে চাইছো সোশিওলজি সোশ্যাল বিহেভিয়ার নিয়ে ডিল করে, সোশ্যাল যে ইন্টারঅ্যাকশনটা সব মানে সেটা মিন করে। সোশ্যাল ইন্টারঅ্যাকশন এন্ড সোশ্যাল বিহেভিয়ার। আচ্ছা, আর কেউ? What is meant by sociology? Sir, it's the systematic study of human life in society. Human life and society. Systematic is quite right. Human interactions, right? Life both of them, human interaction and behavioral patterns. That's good. Any others? কেউ অন্য কি বলতে চাও? Sociology is the study of human relationships and স্যার আমাদের যে সমাজ ব্যবস্থা স্যার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং এই সমাজের গঠন প্রণালী এবং যে চেঞ্জটা হচ্ছে এই চেঞ্জের একটা বিজ্ঞান ভিত্তিক আলোচনা বা ডিসকাশনের বিষয়বস্তু হচ্ছে সোশিওলজির একটা পার্ট। আচ্ছা, এনিওয়ে লাস্ট ক্লাসে আমরা আসলে আলোচনা করেছিলাম যে সোশিওলজি কি এবং সোশিওলজি কি নিয়ে আলোচনা করে এবং সোশিওলজির হচ্ছে ক্ষেত্রটা কি রকম। তো তোমাদের কেউ ব্রাঞ্চ বলেছিল, তখন আমি কি রেসপন্স করেছিলাম আর কি, এবং আমি চেষ্টা করেছিলাম বাংলা ইংলিশ দুটোই বলার জন্য, যাতে করে তোমাদের বিষয়টা আরো বোধগম্য হয়। হোপফুলি তোমরা সবাই লিসেন করেছো, এই জন্য সুন্দর করে রেসপন্স করতে পেরেছো। তো এনিওয়ে আমি আমাদের লেকচারে স্টার্ট করব, আর কিছুক্ষণ পরে, আর 2-3 মিনিট পরে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি রেকর্ড করব আর কি, কতজন উপস্থিত হয়েছে। আর আমি 2-3 মিনিট পরে তোমাদেরকে সবাইকে বলবো যে তোমরা তোমাদের নাম এবং আইডি সেটা হচ্ছে চ্যাট বক্সের মধ্যে তোমরা লিখে ফেলবে, এবং যারা গত লেকচারে উপস্থিত ছিলে তার শুধু লিখবে হচ্ছিল লেখার পরে পি লিখবে, একটা প্রেজেন্ট তোমার ছেলে আর কি, সেটা একটা পি অক্ষরের মধ্যে লিখলে আমি বুঝে নেবো যে তোমার ছেলে। তারপর আমি আবার চেক করে দেখবো, কারণ 2-1জনকে আমি জানি 117 জন অ্যাটেন্ড করেছিল, তবে 2-1জনকে সম্ভবত আমি মিস করছি আর কি, তাদেরকে হয়তো আইডেন্টিফাই করতে পারিনি। যার কারণে তোমরা যে অ্যাটেন্ড করেছিলে তারা তাদের নাম আইডি পাশে পি লিখবে, আর সবাই নাম এবং আইডি লিখবে যারা আজকে অ্যাটেন্ড করছো। উপরন্তু যারা গত লেকচারে অ্যাটেন্ড করেছিল তারা এক্সট্রা পি লিখবে। বুঝতে পেরেছো? তো আমি এখন লেকচার স্টার্ট করি, যখন লিখতে বলবো তখন তোমরা লিখবে, ঠিক আছে? Let me share my slide and start recording. ওকে, তাহলে আমরা আজকে দ্বিতীয় লেকচার শুরু করছি সোশিওলজির। আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম যা সেটা নিয়ে আমরা কথা বলেছি। We have discussed what is sociology, what are the contents and structure of our course, principle of sociology, and how the course will be dealt in 13 lectures, and what will be the type of participation, how we gonna participate in the lecture, and how the interaction will be dealt or taken place. Meanwhile, we also discuss what is sociology and etymological meaning of sociology, and what the areas of sociology, what sociology deals with, and what is the definition of sociology. These are the things that we discussed last time.
Today we will discuss what is who are the key contributors in sociology. It will be an additional explanation because without their discussion, it is difficult to. It's not ethical to start sociology course. So you need to know who are the key contributors who developed the sociology as a discipline. So I'll discuss this anyway. So first of all, I'm going to discuss about this, who were the key contributors of sociology. Still students are coming, so they're getting a little bit interruption. Anyway, yeah. So key contributors. Key contributors মধ্যে প্রথমেই আসছেন the founding father of sociology is the French sociologist and philosopher Auguste Comte's full name is Isidore Marie Auguste Francois Xavier Comte. He is the founding father. He coined the term sociology in 1838, although in some books it is mentioned that it is 1839. The fact is that he published some articles in different places, and based on that articles, the date of coining the term keeps on varying. Anyway, according to Randall Collins, it is 1838. According to Ridger, it is 1839. So when you mention the date when the term was coined, then you also refer who is mentioning the date. That means if it is 1838, you write inside that Randall Collins 1994. If you write 1839, then you mention Ridger, R-I-T-Z-E-R, Ridger. Then you search the reference. Otherwise, I can provide you the reference later on, no problem. So Augustus is the founding father of sociology. His important works included Positive Philosophy, System of Positive Polity, Religion of Humanity. He also written some other books, the Cours de Positive Politique in 6 volumes. He also called sociology as the social physics because let me explain his contribution, then you will understand why he termed sociology as the social physics. So Comte opines that sociology must follow the method of natural sciences, which is based on empirical observation. His major intention was to create a science of society. তাহলে এখানে বলা হচ্ছে যে ন্যাচারাল সায়েন্সের মেথডকে ফলো করবে সোশিওলজি, এবং এটাই অগাধ কোট ধরে নিয়েছেন। তো সেই ন্যাচারাল সায়েন্সের মেইন বিষয়টা কি হচ্ছে এমপিরিক্যাল অবজারভেশন, যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি তুমি জেনে বুঝে দেখো এবং সেটাকে তুমি নলেজের মধ্যে গণ্ডিবদ্ধ করে নিয়ে আসো। তো সোশিওলজিও সেটা বাস্তবে কি ঘটছে সোসাইটিতে, সেটা কোন একটা ইভেন্টে বা কোনো একটা সোশ্যাল ক্ষেত্রে কি ঘটছে সেটার হচ্ছে বাস্তব নলেজটা নিয়ে সেটার হচ্ছে হলো ইন্টারাকশন বা হচ্ছে যে বিষয়গুলো আছে, যে কমিউনিকেশনটা কিভাবে হলো বা ইত্যাদি বিহেভিয়ারাল প্যাটার্নস গুলো নিয়েছে, সেটাও সায়েন্টিফিক ওয়েতে সে আলোচনা করবে এবং এটা জ্ঞান আমাদের হচ্ছে ডেভেলপ করবে মাধ্যমে, তিনি সেটা বলেছেন। His significant sociological themes were social statics and social dynamics, law of 3 stages, hierarchy of sciences and positivism. তো এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ তার আলোচনা এগুলো জানা দরকার যে তিনি আসলে সোশিওলজিটা কিভাবে দেখতে চেয়েছেন, কিভাবে ডেভেলপ করেছেন। Still some students are coming. I told last time that they should come in due time anyway. So তিনি social statics and dynamics বলতে বুঝিয়েছেন the social statics হচ্ছে the forces which produce order and stability. সমাজে একটা হচ্ছে স্টেবল একটা সিচুয়েশন এবং সমাজের হচ্ছে একটা হচ্ছিল কন্ট্রোল একটা ওয়েতে বা স্থিতিশীলতা এবং সমাজে হচ্ছে একটা হচ্ছিল ঠিক সিস্টেম ঠিক রাখার জন্য যে বিষয়গুলো সমাজে সবসময় থাকে আমরা দেখে আসছি, সেটাকে সোশ্যাল স্ট্যাটিস্টিক্স বলেছেন, সোশ্যাল স্ট্যাটিক বলেছেন। যেমন মনে করো যে একটা এক্সাম্পল আমরা দিতে পারি, ফ্যামিলি নিয়ে অনেক কথা বলেছেন। তো ফ্যামিলি হচ্ছে কেন ফ্যামিলি আদি থেকে ছিল, ফ্যামিলির রূপ পরিবর্তন হয়েছে কিন্তু ফ্যামিলি কনসেপ্টটা ছিল বা আছে। এক্সপেক্ট করা যাচ্ছে ভবিষ্যতে ফ্যামিলি থাকবে, মেবি ইন ডিফারেন্ট ফর্মস, বাট ফ্যামিলি যে ফাংশন গুলো সেই ফ্যামিলি সার্ভ করে আসছে সেগুলো হয়তো করবে বিভিন্ন স্টাইলে। তো এই জন্য ফ্যামিলিকে একটা স্ট্যাটিক বলছে। এর দ্বারা কি ফ্যামিলি হচ্ছে প্রাইমারি ইউনিট অফ দ্য সোসাইটি। এখান থেকে বাচ্চারা প্রথমে তারা হচ্ছে যে বেসিক যে খাওয়া পড়া বা আচার আচরণ বিষয়গুলো শিখে আসে, তারপরে বৃহত্তর পরিসরে সমাজের বিভিন্ন জায়গায় পিয়ার গ্রুপস ইত্যাদির সঙ্গে স্কুল কলেজ বা যে কোনো জায়গায় বা সোসাইটিতে চলাফেরার মধ্যে সে অন্যান্য বিষয়গুলো শিখে নেয়। সোশ্যাল ডিনামিক্সটা উনি বলেছেন ফোর্সেস দ্যাট কন্ট্রিবিউট
টু সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে যে ফোর্সগুলো ভূমিকা রাখে সে সোশ্যাল ডাইনামিক্স বলছেন। সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে অনেক কিছুই বলতে পারে, যেমন হচ্ছে ইকোনমিক্স বলতে পারে, যে প্রোডাকশন, মোড অফ প্রোডাকশন বলতে পারে, মিনস অফ প্রোডাকশন বলতে পারে, তারপরে দ্য materials that we use to survive and sustain or to pass our life, or to do our daily works. So এগুলোকে ফোর্সেস অফ প্রোডাকশন বা ফোর্সেস অফ সোশ্যাল চেঞ্জ আমরা বলতে পারি। দেখা যায় সোশ্যাল চেঞ্জ বিভিন্ন রকম ভাবে হয়েছে। আমরা দেখতে পারি হান্টিং, ফুড গ্যাদারিং সোসাইটিস, প্যাস্টোরাল সোসাইটি, হর্টিকালচার, বিভিন্ন রকম এরকম সোসাইটি ছিল। সেই সোসাইটি গুলো পরিবর্তন হয়েছে এবং নতুন ফর্মে চলে আসছে। আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে আগে লেকচার ফিজিক্যাল ওয়েতে আমরা ক্লাসরুম সিস্টেমে যেভাবে দেখতাম, এখন সেটা ভার্চুয়ালি আমরা COVID-19 সিচুয়েশনে এসে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ ব্লেসিংস অফ দ্য মডার্ন সিভিলাইজেশন, তাই না? তো সোশ্যাল চেঞ্জ বিভিন্নভাবে হচ্ছে, এটা ডিনামিজম এর মাধ্যমেই আমরা দেখতে পারি। ল অফ 3 stages. Students are still coming. Okay. Yeah. Okay. Anyway, law of 3 stages এবং হচ্ছে যে মনে দেখেছেন যে এটা হচ্ছে হিউম্যান প্রোগ্রেস এবং হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান মাইন্ড কিভাবে ডেভেলপ করে সেটা দেখেছেন। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা এটা নিয়ে কিছু ফিগারের মাধ্যমে সংক্ষেপে দেখিয়ে দেবো যে কিভাবে অগাস্ট কোথ এই তার থিওরি গুলো ব্যাখ্যা করেছেন। তোমরা লাস্ট লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ ল অফ 3 stages বা থিওরি অফ হিউম্যান প্রোগ্রেস কে কিভাবে দেখানো হয়েছে, যেটাকে 3 ভাগে ভাগ করেছেন: থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল এবং পজিটিভিস্টিক স্টেজ। থিওলজিক্যাল স্টেজটা হচ্ছে ধর্মবিশ্বাসী ভিত্তিতে গড়ে ওঠা, যেখানে প্রিস্ট এবং মিলিটারি ম্যান সোসাইটিকে কন্ট্রোল করতো। প্রিস্টরা যেভাবে ডক্ট্রিন, যেই মতবাদ দিত, যে রুলস গুলো বা যে নিয়মগুলো বলতো, ধর্মীয় অনুশাসন, সেটার ভিত্তিতে সমাজ পরিচালিত হতো এবং সেটাকে বাস্তবায়নের নিমিত্তে রাজার অধীনে থাকা মিলিটারি ম্যান তারা ফোর্স ক্রিয়েট করতো এবং রুলস এবং অর্ডার্স গুলো তারা দেখতো ঠিকভাবে আছে কিনা। তো এই থিওলজিক্যাল স্টেজের যে বিলিফ গুলো সেটা হচ্ছে 3 ভাগে আমরা দেখতে পারি। ফেটিশিজম, যেখানে বিশ্বাস করা হয় কোনো নন লিভিং থিংস এর মধ্যে স্পিরিট কল্পনা করে তাকে মনে হয় যে সে গড বা সামথিং স্পেশাল হোম টু তাকে হচ্ছে উপাসনা করতে হবে। মনে করো কোনো একটা বড় পাথর দেখেছো বা পাহাড় দেখেছো, পাহাড় কি পাহাড়ের বিশালতার কাছে তুমি নিজেকে অনেক ক্ষুদ্রাকায় ভেবে সেখানে তুমি উপাসনায় নিযুক্ত হয়ে গেলে বা পাথরের সামনে নিযুক্ত হয়ে গেলে, বা পাথরকে তুমি সুন্দর করে একটা মানুষের মূর্তি মানে সুন্দর করে রং টং করে আর্ট করে দেয়, যেটা তোমার বিভিন্ন রকম ফিল্মসে বা ডকুমেন্টারিতে হয়তো দেখে থাকবে বা অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডিতে দেখে থাকবে, এভাবে করা হয়েছে। তো সেখান থেকে বিশ্বাসটা একটু আরো মডিফাইড হয়েছে আসছে পলিথিজম। সেখানে আসছে যে লিভিং এন্ড নন লিভিং ইনক্লুডিং ম্যান, তাদেরকে হচ্ছে কল্পনা হচ্ছে হলো গড হিসেবে, হ্যাঁ, বা গড লাইক থিংস হিসেবে। হতে পারে সেটা হচ্ছে সাগর, সমুদ্র, বা হতে পারে আকাশের নক্ষত্র, সূর্য, চন্দ্র হতে পারে বা বিশালকায় মানুষ, বা অনেক ক্ষমতাধর মানুষ, বা অনেক গুণাবলী সম্পন্ন মানুষ, যেগুলো সাধারণত অন্য মানুষের মধ্যে দেখা যায় না। এ ধরনের মানুষকে বা এই ধরনের বস্তু নিচয়কে তখন এক ধরনের গড হিসেবে আখ্যায়িত করা বা গড হিসেবে ভাবা একটা সময় ছিল। তো তারপরে যে চিন্তা ভাবনাটা ডেভেলপ করলো যে না, যে মনোথিজম, সেখানে হচ্ছে বিলিভ ইন ওয়ান গড হু ইজ দ্য সুপ্রিম। তো আমি যেহেতু এখান থেকে কোরআনে একটা এক্সাম্পল দিতে পারি, সেখানে আসছে যেমন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে হচ্ছে জন্মের পরে তাকে গুহায় থাকলেন এবং তিনি দেখলেন যে তাকে সূর্য মনে হলো, সূর্য দেখলেন যে না, সূর্য তো আবার ডুবে যায়। তারপরে মনে হলো সমুদ্র, তারপরে একসময় দেখলেন যে না, সমুদ্র তো কোনো স্কোপ থাকে না, বাতাস তাকে পাশাপাশি নিয়ে যেতে পারে, বড় গাছ পাহাড় কোনো কিছু না। তখন তিনি মানে একটা স্টেটমেন্ট কোন সবই আছে, তোমরা হয়তো খেয়াল করে দেখবে, যে আমরা জায় নামাজে দাঁড়ালে যেটা বলি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অর্থাৎ এই আমি সবগুলো যে এই গাছপালা পাহাড় পর্বত যিনি সবকিছু সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের মতো আমি সেগুলোকে হচ্ছিল উপাসনা করি, বরঞ্চ এইগুলোর সৃষ্টিকর্তা যে আমি তাকে উপাসনা করি, অর্থাৎ একজনকে, এক ঈশ্বরকে আমি উপাসনা করি। মনোথিজম, এটা এক্সাম্পল নিয়ে আসলাম। এটা হয়তো স্ব ধর্মক্ষেত্রে এরকম বিভিন্ন রকম এক্সাম্পল থেকে থাকতে পারে। তাহলে আমরা ধর্মীয় বিশ্বাসের দিক থিওলজিক্যাল স্টেজেস 3 ভাগে কিভাবে বিভক্ত সেটা আমরা দেখলাম। তারপরে উনি দেখেছেন মেটাফিজিক্যাল স্টেজ। এখানে ধর্মবিশ্বাসের পাশাপাশি মানুষ রিজন ডেভেলপ করা তৈরি করলো এবং এই রিজনের বিষয়টা আসছে চার্চ ম্যান এবং লয়ারের মাধ্যমে। হ্যাঁ, বিভিন্ন রকম হচ্ছে লিগাল ইস্যুস বা বিভিন্ন রকম টার্মস এন্ড কন্ডিশনের বিষয়ে লজিক খাটানোর বিষয়টা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করলো, যদিও ধর্মবিশ্বাস ছিল তো বা আছে, এবং ধর্মবিশ্বাস একবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে তা না, কিন্তু রিজন ডেভেলপ করেছে। পজিটিভিটি স্টেজকে
উনি দেখেছেন যে হচ্ছে এটা হচ্ছে সায়েন্টিফিক সোসাইটি যেখানে কি বলেছে যে গভর্ন বাই ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সায়েন্টিফিক মোরাল গাইডস। অর্থাৎ হচ্ছে হলো যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ, যেহেতু ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন শিল্প কারখানায় মানুষ কাজ করছে, সেখানকার একটা সিস্টেমেটিক ওয়েতে এবং সায়েন্টিফিক মোরালিটিস ভিত্তিতে মানুষের জীবন নিয়ন্ত্রিত হবে এবং একটা সমাজ ব্যবস্থা পরিচালিত হবে। তো উনি মূলত এই 3 স্টেজের কথা বলেছেন। মূলত উনি ফ্রেঞ্চ রেভলিউশন, এনলাইটেনমেন্ট এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দ্বারা প্রভাবিত হয়ে তৎকালীন যে হচ্ছিল আফেবাল সোসাইটিতে যে একটা উত্থান পতন ছিল, সেই সমাজকে একটা স্থিতিশীল এবং একটা সায়েন্টিফিক এবং মানব কল্যাণের নিয়োজিত একটা অবস্থানে নিয়ে আসার জন্য সমাজ কিভাবে পরিচালিত হবে এবং সমাজে মানুষ কিভাবে আচরণ করবে এবং সমাজস্থ বিষয়াদি সকল বিষয়াদি কিভাবে নিয়ন্ত্রিত, পরিচালিত, পরিশীলিত, পরিমার্জিত এরকম হবে, সেটার জন্য তিনি একটা সায়েন্স অফ সোসাইটি ডেভেলপ করেন। তার নাম তিনি দিয়েছেন সোশিয়োলজি এবং সেই সময়টাকে বা সেই পিরিয়ডটাকে উনি বলেছেন পজিটিভিজম বা পজিটিভিস্টিক বা স্টেজ। তো পজিটিভিজম এখানে তোমরা ডান্সারে দেখো বলছেন অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক মেথড টু সোশ্যাল লাইফ। তারপরে এটা হতে হবে অবজেক্টিভ, বাস্তবধর্মী, সিস্টেমেটিক, যেখানে একটা সুন্দর সিস্টেম থাকবে, লজিক্যাল, এখানে ইলজিক্যাল কাজ করা হবে না, অবজারভেশন ইউজ টু টেস্ট থিওরিজ, এবং যে ধরনের তুমি চিন্তা ভাবনা করেছো যে এই কাজটা করলে এ হবে, সেটা কি প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখাবে আসলে এটা করলে আমি বেনিফিট পাবো কিনা। এখন দেখা গেল যে তুমি হচ্ছিল কিছু সাপোর্ট দিলে কিছু পিপুলকে হেল্প করার জন্য, দেখা গেল সেই পিপুল গুলো সাপোর্ট গুলো না পেলে যাদের মাধ্যমে সেই সাপোর্ট গুলো তাদের কাছে যাওয়ার কথা তারা খেয়ে ফেললো। তাহলে আমার যে সাপোর্টের বিভিন্ন যে ইনসেন্টিভস গুলো ছিল সেটা সঠিক ব্যবহার হলো না। তাহলে আমি কিভাবে করতে পারি, মূল রেসিপিয়েন্টকে তাদের সঙ্গে কিভাবে কন্ট্যাক্ট করতে পারি, তাই না? মিডিয়েটিং পার্সন দিলে দেখা যাচ্ছে সেটা অনেক সময় হচ্ছে হলো মিস ইউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কিভাবে করা যেতে পারে সায়েন্টিফিক, তুমি স্টাডি করে দেখলে সোসাইটিকে এটা সায়েন্টিফিক ওয়েতে স্টাডি করতে হবে, করার মাধ্যমে তোমাকে দেখতে হবে তুমি এটা কিভাবে দেখতে পারো। তো উনি এই সোশিয়োলজিকে ডেভেলপ করলেন যে এই হায়ারার্কি অফ সায়েন্সেস ডান্সার দেখতে পারো। উনি ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো শাস্ত্র অধ্যয়ন করেছেন। তিনি দেখেছেন এগুলো স্পেসিফিক রুলস, এগুলো স্পেসিফিক ফর্মুলা, ফান্ডামেন্টালস এর ভিত্তিতে এগুলো অধ্যয়ন করলে এগুলো স্পেসিফিক রেজাল্ট নিয়ে আসে। কিন্তু এইগুলো যে রেজাল্ট গুলো নিয়ে আসলো সামগ্রিকভাবে সোসাইটিতে সেটা কাজ করে। তাই সোশিয়োলজি is a complex study that deals with all the sciences that I have already mentioned. তাহলে বলছে এই যে অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সায়েন্স গুলো বা এই জাতীয় আরো যে সায়েন্স গুলো আছে সোসাইটিতে যারা স্পেসিফিক রোল প্লে করছে, সামগ্রিকভাবে সোশিয়োলজি সেই রোল গুলো কিভাবে দেখতে পারে এবং সেগুলো যেন হচ্ছে হলো একটা সুশৃঙ্খল পন্থায় জনগণের কল্যাণে নিবেদিত হয়, বা এটার যদি কোনো খারাপ দিক থাকে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য বলছে ইনক্রিজিং কমপ্লেক্সিটি, তুমি দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে। হ্যাঁ, তার ড্যান্স সাইডে বলছে যে এটা হচ্ছে ডিক্রিজিং জেনারেলিটি। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে তিনি সোশিয়োলজিকে একটা যে হায়ারার্কি অফ সায়েন্স হিসেবে দেখাই দিলেন সোশিয়োলজি কিভাবে বিকাশ ঘটলো, যে সোসাইটিতে সোশিয়োলজি থাকবে এবং এই যে পজিটিভিজম যেটা বললাম, এই পজিটিভিজম এই মেথড অ্যাপ্লাই করে সোশিয়োলজি কাজ করবে যাতে করে সমাজ সুন্দরভাবে পরিচালিত হয় এবং সমাজস্থ মানুষ এবং রিজন সিস্টেমেটিক ওয়েতে সুন্দরভাবে লাইফ লিড করতে হবে, ডেভেলপমেন্ট প্রকৃতপক্ষে ডেভেলপমেন্ট হয় এবং ডেভেলপমেন্ট যেন আন্ডার ডেভেলপমেন্টে রূপান্তরিত না হয়। এই জন্য উনি বলেছেন দ্য আলটিমেট গোল অফ সোশিয়োলজি ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি দেখো যে কি বলেছে, রেশনাল প্ল্যানিং টু সলভ সোশ্যাল প্রবলেমস। এখানে এমন একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় রেশনাল প্ল্যানিং ডেভেলপ করতে হবে যার দ্বারা সমাজের হচ্ছে হলো কল্যাণ সাধন করা যায় এবং সমাজের যে বিদ্যমান প্রবলেম গুলো সলিউশন করা যায়। মনে করো যে পি.কে. হালদার প্রচুর পরিমাণ হচ্ছিল টাকা পয়সা আত্মসাৎ করে চলে গেল, তার বিদ্যা জ্ঞান বুদ্ধি ছিল কোনো একটা বিষয়ে সে পারঙ্গম ছিল, তার স্পেসিফিক রুলস ছিল এবং সেই কারণে তিনি একটা পজিশন হোল্ড করতেন। কিন্তু সেই পজিশনে থাকা অবস্থাতেই তিনি দেখা গেল যে প্রচুর পরিমাণ ধনসম্পদ নিয়ে অন্য দেশে চলে গেল। তাহলে এখানে তার হচ্ছে মরালিটি কাজ করলো না এবং তার সোশ্যাল যে হচ্ছিল রুলস রেগুলেশন সেটাকে তিনি ভায়োলেট করেছেন, তাই না? তাহলে আমাকে এখন স্টাডি করতে হবে যে তাহলে আমাকে কোন ধরনের মেকানিজম ইউজ করলে এই ধরনের কাহিনী আর ইন ফিউচার হবে না, তাই না? আমাকে সেটা তৈরি করতে হবে, কারণ মানুষ হচ্ছে বিভিন্ন রকম আচরণ করে থাকে। কাজে সমাজে থাকতে হলে সমাজে যেহেতু আরো মানুষ থাকে, শুধু একাই না, একা স্বার্থ দেখলে হবে না, সকলের স্বার্থ নিয়েই সমাজ, পারস্পরিক লেনদেনের ভিত্তিতে, পারস্পরিক ইন্টারাকশনের ভিত্তিতে। কাজে অন্যের স্বার্থ যেন বিঘ্নত না হয় সেটাও আমাদের দেখার বিষয়। হ্যাঁ, তো এই জন্য রেশনাল প্ল্যানিং ডেভেলপ করতে হবে যার দ্বারা সমাজের সকলের কল্যাণ হবে এবং অকল্যাণ থেকে সমাজ ব্যাপকভাবেই রক্ষা পাবে, তাই না? তো এই জন্য উনি পজিটিভিজমের কথা বলেছেন।
সংক্ষেপে অগাস্ট কোর্টের এই বিষয়গুলো সোশ্যোলজিতে অনবদ্য মানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ইনি ফাউন্ডিং ফাদার হিসেবে অবস্থান করেছেন। হেনরিয়েটা মার্টিনিউ, ইনি হচ্ছে অগাস্ট কোর্টের যে বই পজিটিভ ফিলোসফি, কোর্স দি পজিটিভ পলিটিক্স আর কি, পজিটিভ ফিলোসফি এটা ইংলিশে আসছে, তো এটাকে উনি প্রথম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে ট্রান্সলেট করে সারা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেন এবং সবাই এই অগাস্ট কোর্টের সোশ্যোলজিক্যাল থট সম্বন্ধে জানতে পারে। হার্বার্ট স্পেন্সার সম্বন্ধে তোমরা অনেকেই জেনে থাকবে যে আমরা ডারউইনের থিওরি পড়েছি, যে ডারউইন কিভাবে ইভলিউশনের কথা বলেছেন, সোশ্যাল ডারউইনিজম নিয়ে কথা বলেছেন হার্বার্ট স্পেন্সার। তিনি ওই ডারউইনের থিওরিটাকে সোসাইটিতে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা তিনি দেখেছেন এবং তিনি বলতে চেয়েছেন যে suggested that the people who could not compete were poorly adapted to the environment and inferior. তিনি বলছেন যে এই সমাজের পরিবর্তন, সমাজের শতত পরিবর্তন, এই পরিবর্তনশীলতার সাথে যারা খাপ খাইয়ে নিজেদের অবস্থান ঠিক করতে না পারে তারা কি হয়ে যায়, ইনফেরিয়র হয়ে যায় এবং তারা হচ্ছে সোসাইটিতে পোর হিসেবে অবস্থান করে। হ্যাঁ, এই বিষয়টাকে তিনি বলছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। উনি বেশ কিছু বই লিখেছেন, আমাদের যেহেতু এটা মেজর আলোচনার বিষয় না, এর জন্য আমরা ডিটেলসে যাচ্ছি না। কার্ল মার্কসের অনেক অবদান রয়েছে, উনি অনেক থিওরি দিয়েছেন এবং প্রচুর বই লিখেছেন। ওনার পুরো জীবনটাই উনি এরকম জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করেছিলেন। তো ওর দুটো বই এখানে আমরা দিয়েছি, দাস ক্যাপিটাল এন্ড দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। উনি একজন জার্মান ফিলোসফার ছিলেন, উনি কনফ্লিক্ট থিওরির প্রবক্তা, উনি ক্লাস স্ট্রাগলের থিওরি দিয়েছেন, তারপরে দিয়েছেন কমোডিটি ফেটিশিজম, যে একটা কমোডিটিকেই মানুষ দেখে কিন্তু কমোডিটির পিছনে যে লেবার কাজগুলো তাদেরকে দেখা হয় না। আরো অনেক থিওরি দিয়েছেন, তো স্টেট থিওরি দিয়েছেন, এরকম বহু অনেক থিওরি রয়েছে। তো কমিউনিজমের উপর প্রবক্তা, উনি কমিউনিজমের উপর থিওরি দিয়েছেন। তো এনিওয়ে, তোমার কনফ্লিক্ট থিওরির মেইন বক্তব্য হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে যে সোসাইটি থাকলো, তিনি লন্ডনে থাকা অবস্থায় দেখেছিলেন আর কি, যে বোর্জো এবং প্রোলেটারিয়েট দুটা গ্রুপকে তিনি আইডেন্টিফাই করলেন। বোর্জো হচ্ছে যারা ওনার্স অফ দ্য মিনস অফ প্রোডাকশন, অর্থাৎ কলকারখানার যন্ত্রপাতির মালিক, হ্যাঁ, এবং এরা হচ্ছে ক্যাপিটালিস্ট, এটা পুঁজিরও মালিক। আর প্রোলেটারিয়েট হচ্ছিল যারা শ্রম বিক্রি করে সেখানে কাজ করে এবং তার বিনিময়ে যৎসামান্য তাদের জীবিকা নির্বাহ করে। তিনি বলতে চেয়েছেন যে ক্যাপিটালিস্টরা খুব ক্রুয়েল এবং তারা এক্সপ্লয়েট করেছে, এক্সপ্লয়েট করেছে যে শ্রমিকদের শ্রমটাকে ব্যাপকভাবে এক্সপ্লয়েট করেছে এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছে খুব কম, যার কারণে সমাজে হচ্ছিল যারা শ্রমিক শ্রেণী অর্থাৎ প্রোলেটারিয়েট তারা খুব নিষ্পেষিত হচ্ছে এবং তারা পপারাইজড হয়ে গেছে। এবং তিনি বলতে চেয়েছেন যে যেহেতু তারা বারবার নিষ্পেষিত হতে হতে তাদের এই সহ্য শক্তি একসময় শেষ হয়ে যাবে, তখন দেওয়ালে ফিট থেকে যাওয়া অবস্থায় তারা বিদ্রোহ করে বসবে এবং তারা নতুন সোসাইটি গঠন করবে, এটার নাম দেবে সোশ্যালিস্ট স্টেট, যেখানে তিনি কমিউনিজমের কথা বলতে চেয়েছেন। কমিউনিজমে তিনি বলতে চেয়েছেন যে ফ্রম ইচ অ্যাকর্ডিং টু দেয়ার নিড টু ইচ অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি, প্রত্যেকেই তাদের প্রয়োজন যোগ্যতা অনুযায়ী, তার যে যোগ্যতা সেই অনুযায়ী পূরণ করবে। তিনি এই বক্তব্য দিয়েছেন। ইমেল ডুরখেম, ইনি সোশ্যোলজিকে একটা সুন্দর মানে সায়েন্টিফিক এবং হচ্ছিল ম্যাথোডোলজিক্যাল ওয়েতে দেখার চেষ্টা করছেন। দ্য রুলস অফ সোশ্যোলজিক্যাল মেথড, ইনি এভাবে একটা বই লিখেছেন। আরো বই লিখেছেন, সুইসাইডের উপর বই লিখেছেন, তারপরে রিলিজনের উপর বই লিখেছেন। তো উনি সুইসাইড নিয়েছে, সুইসাইডের প্রকারভেদ, সুইসাইড কেন হয়, ডিপ্রেশন কেন তৈরি হয়, এগুলো নিয়ে কথা বলেছেন। ওনাকে বলা হয় কনফ্লিক্ট ফাংশনালিস্ট থিওরির প্রবক্তা, অর্থাৎ সোসাইটিতে এরকম যে উঁচু নিচু, সাদা কালো, রাত দিন, এই সবগুলো যে মানে আছে একটা অপরটার বিপরীত, সেটা সমাজ পরিচালনা হওয়ার জন্য সবগুলোই দরকার। হ্যাঁ, তো এটাকে বলে ফাংশনালিজম। সোসাইটিকে ফাংশন করতে হলে সবকিছুই থাকে। হ্যাঁ, যেমন রাতেরও অবস্থান আছে, যেমনি দিনেরও অবস্থান আছে, তাই না, আলো। তো উনি এভাবে দেখিয়েছেন যে সোসাইটির যে ভালো মন্দ বা এগুলো সোসাইটি আছে, যার কারণে আমরা আইডেন্টিফাই করি দিস ইজ গুড, দিস ইজ ব্যাড। উনি রিলিজন নিয়ে বলেছেন যেমন স্যাক্রেড অ্যান্ড প্রোফেন, স্যাক্রেড যেটা ভালো জিনিস যেটা করতে হবে, প্রোফেন যেটা করা যাবে না, নিষেধ। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে তিনি সোশ্যাল ফ্যাক্টস নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, তিনি সুইসাইড নিয়ে কথা বলেছেন, বিভিন্ন রকম সুইসাইড কেন হয় এবং সেই সুইসাইড গুলো কেউ আত্মকেন্দ্রিক সুইসাইড করে, কি পরার্থপরতার কারণে সুইসাইড করে থাকে, কেউ হচ্ছে হতাশ হয়ে করে ফেলে, এরকম বিভিন্ন রকম সুইসাইড, 4 প্রকার সুইসাইডের কথা উনি বলেছেন। তো এভাবে উনি কন্ট্রিবিউট করেছেন সোশ্যোলজিতে। উনি সোশ্যোলজিকে একটা সোশ্যাল প্যাথোলজি হিসেবে ট্রিট করে সেখানে মানুষগুলোকে উনি দেখার চেষ্টা করেছেন। এনিওয়ে, ম্যাক্স বেভার, ইনিও একজন জার্মান ফিলোসফার অ্যান্ড সোশিওলজিস্ট।
এনার অনেক কন্ট্রিবিউশন রয়েছে, তার মধ্যে অন্যতম একটা বুক হচ্ছে দ্য প্রোটেস্ট্যান্টিক এন্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। তিনি দেখেছেন কিভাবে প্রোটেস্ট্যান্টিজম তাদের হচ্ছে পিপলদের মধ্যে ক্যাপিটালিজম রাইজ করার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন। তিনি দেখেছেন যে প্রোটেস্ট্যান্টিজমের একটা হচ্ছে প্রোটেস্ট্যান্টি থেকে একটা পয়েন্ট ছিল কৃচ্ছতা সাধন। সেই কৃচ্ছতা সাধন এবং হচ্ছিল দুনিয়াতে আগমনের উদ্দেশ্য কি, পরিশ্রম করে নিজের হচ্ছে হলো মানে পরিশ্রম করে হচ্ছে নিজেকে হচ্ছে বিকশিত করা, তো এবং কৃচ্ছতা সাধন করতে হবে। তো এই কাজগুলো করার মাধ্যমে তিনি দেখেছেন যে কিভাবে ক্যাপিটালিজম বিকাশ ঘটলো, তো তিনি সেটা ইয়ে করেছেন, এক্সপ্লেন করেছেন। তিনি মূলত এই কাজগুলো করেছেন যে মার্কসের আলোচনাগুলো বইগুলো পড়তে বা সেই আলোচনার ক্রিটিসিজম করতে গিয়ে বা সেই থিওরিগুলোকে আরো ক্লারিফাই করতে গিয়ে তিনি তার বক্তব্যগুলো দিয়েছেন। তিনি ব্যুরোক্রেসি কি, ব্যুরোক্রেসির প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করছেন এবং রেশনাল সোসাইটি কিভাবে ডেভেলপ করতে পারে সে সম্বন্ধে তিনি বক্তব্য দিয়েছেন। এনিওয়ে, আজকে আমাদের মেইন আলোচনা যেটা হচ্ছে আমরা অলরেডি অনেক সময় স্পেন্ড করে দিয়েছি, সেটা হচ্ছে স্কোপ অফ সোশিওলজি। সোশিওলজির স্কোপ আমি দুটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে সোশিওলজি হচ্ছে দুটা দিক থেকে সোশিওলজি স্কোপটা আমরা দেখতে পারি। একটা হচ্ছে যে ন্যারো সেন্স যেটা দেখা যায়, যেটা স্পেশালিস্ট বা ফর্মালিস্টিক স্কুল বলে, আর একটা হচ্ছে সিনথেটিক স্কুল। এই দুটো একটা অপরের বিপরীত নয়, বরঞ্চ একটা অপরের পরিপূরক সহায়ক। হ্যাঁ, আমরা কিভাবে সেটা দেখবো এখন। আচ্ছা, এর মধ্যে আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। যারা এখন অলরেডি সবাই এসে গেছো তারা তাদের নাম, আইডি এবং হচ্ছে যারা গত ক্লাসে উপস্থিত ছিলেন নাম আইডির পাশে পি লিখবে, আর যারা গত ক্লাসে ছিলেন না তারা শুধু নাম এবং আইডি লিখে চ্যাট বক্সে এগুলো সব লিখবে। তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, এই 1 মিনিটের মধ্যে তোমরা সবাই এটা লিখে ফেলবে। ইউর টাইম স্টার্টস নাও। I think I can share the screen again. Okay, let me share my screen. Students are still writing their names and it is blocking me to share my screen. Let me check how can I do that. Yeah, it is done now. So আমরা আলোচনা করছিলাম, এখন আমরা আলোচনা করব স্কোপ নিয়ে। হ্যাঁ, তো ফর্মালিস্টিক স্কুল এটা নিয়ে আমরা আলোচনা করছি। Students are still coming. I'll mark down their name. Who is he? Let me view. আচ্ছা, কি মাহফুজুল হক। Okay, মাহফুজুল হক, রাইট। হ্যাঁ, ফর্মালিস্টিক স্কুল এই তাত্ত্বিকরা তারা দেখেছেন যে সোশিওলজি as a specific pure and independent social science. Sociology is very narrow and limited. Sociology needs not to study all events connected with social science. Sociology studies various forms of social relationship. Sociology deals with specific form of human relationship. It is specific social science and it should deal with social relationships from different angles. তাদের বক্তব্য হচ্ছে এরকম, এই তাত্ত্বিকদের মধ্যে রয়েছেন জিমেল, ম্যাক্স বেবার এন্ড ফার্ডিনান্ড টনিস। টনিসের আলোচনা তোমাদের হয়তো আসতে পারে সামনে, ম্যাক্স বেবারেরও আসতে পারে। তো এনারা বলছেন যে সোশিওলজি একটা পিওর সায়েন্স, এটা স্পেসিফিক ফিল্ড আছে এবং এটা অন্যের উপর নির্ভরশীল না হয় নিজস্ব এরিয়ার মধ্যেই কাজ করে থাকে। এটার এরিয়াটা খুব সীমিত এবং এটা হচ্ছে হলো অন্যান্য ফিল্ড নিয়ে আলোচনার, সোশ্যাল সায়েন্সের ফিল্ড নিয়ে আলোচনার বিষয়বস্তু না, এবং এটা হচ্ছে সোশ্যাল সমাজস্থ বিষয়গুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করে, এটা সমাজস্থ বিষয়ের মানবিক বিষয় নিয়ে আলোচনা করে। সোশিয়োলজি যেহেতু স্পেসিফিক ফিল্ড আছে, এই স্পেসিফিক ফিল্ডে সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই সম্পর্কগুলো, সামাজিক সম্পর্কগুলো আলোচনা করে থাকবে, এই বক্তব্য তারা দিয়েছেন এবং অনেক ন্যারো সেন্সে। যেহেতু তারা ন্যারো সেন্সে সোশিয়োলজিকে দেখেছেন, এই কারণে হচ্ছে অনেক ক্রিটিসিজম আসছে। যেমন সোশিয়োলজিস্ট
alone does not study the forms of social relationship. Other social scientists also do that. অন্যান্য সমাজ সোশ্যাল সায়েন্টিস্টরাও সোশ্যাল রিলেশনশিপটা দেখে থাকেন। তারপরে বলেছেন যে দ্য ডিস্টিংশন বিটুইন ফর্মস অফ সোশ্যাল রিলেশনস অ্যান্ড দেয়ার কন্টেন্টস ইজ নট প্র্যাকটিকেবল। বলছে যে the forms of social relations and their contents is not practicable. যে সমাজস্থ যে রিলেশনশিপ গুলো আছে এবং দের কন্টেন্ট এগুলোকে হচ্ছে কোনো ভিন্ন হয়ে দেখার কোনো আসলে যৌক্তিকতা নাই, বা এবং এটা হচ্ছে বাস্তবসম্মত না, বা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল না। আদৌ কি প্র্যাকটিক্যাল কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তো থার্ডলি তার বলছে যে ফর্মালিস্টিক স্কুল হ্যাজ ন্যারোড ডাউন দ্য স্কোপ অফ সোশিয়োলজি। আমরা সেটা জেনেছি। কনসেপশন অফ পিওর সোশ্যালিস্ট ইমাজিনারি। তাহলে যে পিওর সোশ্যালজি বলে আদৌ কিছু আছে কিনা, এটা আদৌ বাস্তব নাকি এটা হচ্ছে কল্পনা প্রসূত। হ্যাঁ, তো এখানে বলছে যে আসলে এটা কল্পনা প্রসূত একটা বিষয় যে এরকম পিওর সোশ্যালজি বলবো, কারণ লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে সোশ্যালজির ক্ষেত্রটা কিভাবে আস্তে আস্তে দিন দিন বাড়ছে, তাই না, এক্সপ্যান্ডিং স্কোপ অফ সোশিয়োলজি। তো সেই দৃষ্টিকোণ থেকে সিনথেটিক স্কুল বলছে সোশিয়োলজি ইজ জেনারেল অ্যান্ড সিস্টেমেটিক সোশ্যাল সায়েন্স। সোশিয়োলজির ফিল্ড ইজ ভাস্ট এবং হচ্ছিল it needs help from other social sciences. It's a synthesis of social science. Sociology is closely related with other social sciences. তাহলে আমরা এই বক্তব্যটাকে দেখতে পাই এবং এটাই হচ্ছে প্রণিধানযোগ্য বক্তব্য। এবং সোশ্যোলজির ফাউন্ডিং ফাদার অগাস্ট কোট তিনিও এই বক্তব্যের পক্ষে রায় দিয়েছিলেন এবং তিনি এর পক্ষে কাজ করছেন। এমিল ডুরখিম, পিটার সরকেন, রাশিয়ান সোশ্যোলজিস্ট, মরিস জিন্সবার্গ, লিওনার্ড, তারপরে হচ্ছে এলটি হফহাউস, হার্বার্ট স্পেন্সার, তারা সবাই এই বক্তব্যের পক্ষে অবস্থান করেছেন এবং পরবর্তী তাত্ত্বিকরাও তারা এই বক্তব্যের দিকে অবস্থান নিয়ে দেখিয়েছেন যে সোশ্যোলজির ক্ষেত্রটা কিভাবে দিন দিন বিস্তৃতি লাভ করছে। সো ইন আ নাটশেল আমরা বলতে পারি যে এই ফর্মালিস্টিক স্কুল বা সিনথেটিক স্কুল পরস্পর বিরোধী নাই, বরং পরস্পর তারা হচ্ছে বিভিন্ন তাত্ত্বিকদের অপিনিয়ন নিয়ে আসছে এবং সোশ্যোলজির ক্ষেত্রটাকে আরো সমৃদ্ধ করেছে। সোশ্যোলজি আমরা তাই বলতে পারি দ্য সায়েন্স অফ সোসাইটি অ্যান্ড স্পেশালাইজড ডিসিপ্লিন, অ্যান্ড ইটস এ গ্রোয়িং সায়েন্স, কারণ এটা ফিল্ড দিন দিন বেড়েই যাচ্ছে। সো ইটস নট ডিজারেবল টু রেস্ট্রিক্ট ইটস স্কোপ। কাজে এর যে সীমাটাকে আমরা যে একটা কোনো একটা বাউন্ডারির মাধ্যমে নিয়ন্ত্রিত করব তা আসলে ঠিক হবে না। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনাটা দেখলাম যে সোশ্যোলজির স্কোপ নিয়ে দু ধরনের মতবাদ। এক ধরনের মতবাদে আসছে যে সোশ্যোলজি খুব ন্যারো এবং লিমিটেড, স্পেসিফিক, যেটাকে ফর্মালিস্টিক স্কুল অফ থট বলছি, আমরা স্কুল বলছি। এবং সেকেন্ডটাকে আমরা বলছি যে সোশ্যোলজি না, এটা হচ্ছে দিন দিন এক্সপ্যান্ডিং, দ্য স্কোপ অফ সোশ্যোলজি দিন দিন ডে বাই ডে ইজ এক্সপ্যান্ডিং উইথ দ্য ইনক্রিজিং অর ইমার্জেন্স অফ নিউ সায়েন্স। সো এটা হচ্ছে ওয়াইড এবং ব্যাপক। এই বক্তব্য আমরা দেখতে পেয়েছি। এই পর্যায়ে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারে। একটি কোশ্চেন আমি দিতে পারি। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস? স্যার এখানে তাহলে স্যার দুইটা মতবাদ তো স্যার আলাদা, মানে বিপরীত না? একজন বলতেছে এটা খুব ছোট, একজন বড়। হ্যাঁ, তাদের দেখার দৃষ্টিভঙ্গি বিপরীত হলে কিছুটা, কিন্তু যে প্রথম তিনটা পয়েন্ট দেখে থাকো, যদি আমরা স্লাইডে আবার চলে যাই, এই দেখো, সরি, এই প্রথম যে লেফট হ্যান্ড সাইড, এই তিনটা পয়েন্টের ক্ষেত্রে আমরা বলতে পারো যে একটু ডিফারেন্ট। যে তারা বলছে যে পিওর স্পেসিফিক, কিন্তু আমরা বলতেছি যে না, এটা হচ্ছে ভাস্ট এবং এটা মিক্সড এবং ডাইভার্স। তারপর বলছে সোশ্যোলজি ন্যারো, আবার এখানে আমরা বলতে পারি ভাস্ট। তারপর এখানে বলছে যে অন্যান্য সোশ্যাল সায়েন্সের সঙ্গে ডিল করা বিষয় নিয়ে আমরা বলছি ডিল করা দরকার আছে। এই ক্ষেত্রে তুমি তিনটা পয়েন্টের ক্ষেত্রে পার্থক্য বলতে পারো। কিন্তু এই দুটো পয়েন্ট যেখানে বলছে যে সোশ্যাল রিলেশনশিপ নিয়ে আলোচনা করে, হ্যাঁ, এটাও আমরা ওই আলোচনার ক্ষেত্রেও বলতে পারি, এটা সাদৃশ্য। আবার সোশ্যোলজি হিউম্যান রিলেশনশিপ নিয়ে আলোচনা করি, হ্যাঁ, সেটা তো আমরা ওই সিনথেটিক স্কুলের ক্ষেত্রেও বলতে পারি। তাহলে আমরা এই তিনটা পয়েন্টের ক্ষেত্রে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। এবং এই 4 নম্বর পয়েন্টে, লাস্ট নম্বর পয়েন্টে দেখতে পারি স্পেসিফিক সোশ্যাল সায়েন্স। এই স্পেসিফিক সোশ্যাল সায়েন্স আমরা বলতে পারি স্পেসিফিক সোশ্যাল সায়েন্স, কারণ সোশ্যোলজি ইজ এ স্পেসিফিক ডিসিপ্লিন, রাইট? কিন্তু এখানে কি বলছে যে ইট শুড ডিল উইথ সোশ্যাল রিলেশনশিপ ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস, এবং এটাও আসলে পরের পয়েন্টের সঙ্গে রিলেটেড, সিনথেটিক স্কুলের সঙ্গে রিলেটেড। ডিফারেন্ট অ্যাঙ্গেলে তো আমরা এটা দেখে থাকি, তাই না, যে রিলেশনশিপ গুলো কিরকম হয়। যে একটা হচ্ছে তুমি মনে করো একটা কালভার্ট তৈরি করতে গেলে বা একটা ব্রিজ তৈরি করতে গেলে, সেখানে তোমার দেওয়া উচিত হচ্ছিল তুমি সেখানে দিবা সুন্দরভাবে বাঁশ টাস দিবা, যেভাবে বৃষ্টি দেওয়া দরকার, মানে সরি বাঁশ না, ইয়া দেওয়া, সরি তুমি লোহা টোহা দিবা। কিন্তু দেখা গেলো তুমি সেখানে না দিয়ে তুমি কি দিলা, বাঁশ দিয়ে দিলা। কিন্তু ইউ আর নট ইনস্ট্রাক্টেড টু ডু দ্যাট, বাট ইউ ডিড ইট।
তুমি এটা কেন করেছো, বিভিন্ন অ্যাঙ্গেলে সেটা দেখতে হবে। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, বা তোমার হচ্ছে অবস্থানটা কি, তোমার হচ্ছে প্রিভিয়াস রেকর্ড কিছু, তোমার ক্রিমিনাল রেকর্ডস আছে কিনা, বা তুমি সুবিধাবাদী কিনা, বা এই ইত্যাদি বিষয় রেকর্ড আমার দেখার বিষয়। সেকেন্ডলি আমি কাকে দায়িত্ব দিচ্ছি এবং তার রেসপন্সিবিলিটি কি হবে, অ্যাকাউন্টেবিলিটি কি হবে, তাই না? এরকম আরো অনেকগুলো বিষয় আছে। তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাদের বিষয়গুলোকে দেখতে হবে। কাজেই এইভাবে এই বিষয়গুলোর মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা দুটাই দেখতে পারি। রাইট, গট দ্য পয়েন্ট? কিন্তু স্যার তাহলে স্যার পরিপূরকতা বলা যাবে না। পরিপূরক পুরো মাত্রায় আমরা বলছি না, বলছি একে অপরের সহায়ক। আমরা বলতেছি না বিপরীতধর্মী ডাইরেক্ট বলছি না, কারণ এই যে তাদের স্পেসিফিক। স্যার আমি এটা বুঝতেছি না, মানে সিনথেটিককে কিভাবে ফর্মালিস্টিক স্কুল সহায়তা দিচ্ছে? আচ্ছা, সিনথেটিক কিভাবে ফর্মাল স্কুলকে সহায়তা দিচ্ছে, বা এটা কিভাবে ওটাকে সহায়তা দিচ্ছে, তাই না? এখানকার যে তাত্ত্বিকরা তারা পিওর হিসেবে যতটুকু বক্তব্য দিয়েছেন, ততটুকু বক্তব্যের আলোকে সমাজের আমি সেই বিষয়টাকে আমি দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে ইয়াতে ম্যাক্স ওয়েবার উনি বলেছেন যে কিভাবে ক্যাপিটালিজমের বিকাশ ঘটলো। হ্যাঁ, সেই সময়কার ওই স্পেসিফিক সোসাইটিতে তিনি দেখেছেন যে কিভাবে ক্যাপিটালিজম ছিল বিকাশ ঘটলো, তাই না? তো এটা কিন্তু উনি স্পেসিফিক এটা কয়টা সমাজের ভিত্তিতে বলেছেন, কিন্তু অন্যান্য জায়গায় যে আমাদের ছোট যে ক্যাপিটালিজম কিভাবে বিকাশ করছে, বা প্রোডাকশন, মেন্স অফ প্রোডাকশন, প্রসেস অফ প্রোডাকশন কিরকম, সেটা ডিফারেন্ট, রাইট? তো এটা হতেই পারে। তো কিন্তু উনি যে স্পেসিফিক নলেজটা দিয়েছেন সেটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তিনি কিভাবে দেখেছেন, তাহলে সেটা আমার সোসাইটিতে আমি কিভাবে দেখতে পারি? উনি যেটা স্পেসিফিক এরিয়া দেখেছেন সেটা আমি আমার সোসাইটিতে কিভাবে দেখতে পারি? কাজে সেই নলেজটা আমার ক্ষেত্রে হেল্পফুল। ফার্ডিনান্ড টনিস দেখেছেন যে আরবান সোসাইটি কিভাবে ডেভেলপ করে। তিনি গিমেন শেপড এন্ড গিশাল শেপড হিসেবে দুটো শব্দ নিয়ে এসছেন, ইমোশন বেসড এবং হচ্ছে রিয়ালিটি বেসড, প্র্যাকটিক্যাল বেসড হিসেবে নিয়ে আসছেন। এবং সেটা সেই সময় ছিল, বর্তমানে আমি সেটা কিভাবে দেখতে পারি আমার আরবান সোসাইটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রাইট? কাজেই থিওরি তাদের যে কনসেপ্ট গুলো ছিল স্পেসিফিক সোসাইটিতে তারা দেখেছেন, যদিও কিন্তু সেটা আমি আমার সোসাইটিতে বা আমার দেশে বা আরেকটা কন্টিনেন্টে আরেকটা এলাকায় কিভাবে দেখতে পারি ব্যাপক পরিসরে। এখন বিষয়টা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, এই পর্যায়ে আমরা আলোচনা করব যে সোশিওলজি আসলে কি নিয়ে আলোচনা, বা সোশিওলজি পড়ে তুমি কি করতে পারো এবং তোমার জব ওরিয়েন্টেশনটা কি, তুমি কি কি কাজ করতে পারো। You will get 1 minute to see the picture. এখানে তোমরা মেমোরাইজ করার চেষ্টা করবে যে কি কি শব্দ তোমরা দেখেছো। তোমরা 1 মিনিট পরে আমাকে আবার বলার চেষ্টা করবে। ওকে, আমি এখন এটাই করে দিচ্ছি। তাই ভলেন্টারি এখন দু একজন বলো কি কি শব্দ দেখেছো, সোশিওলজি পড়ে কি কি করা যায়। স্যার, ফিজিশিয়ান, ডাটা সায়েন্টিস্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ, ম্যানেজার। গুড, আরেকজন? স্যার একজন অপরাধীবাদে সবকিছু হওয়া যায়। আচ্ছা, সাইকোলজিস্ট, ডিরেক্টর, বুককিপার, ওকে, রাইটার, কলামিস্ট, social worker, প্রফেসর, পুলিশ অফিসার, নার্স, investigator, specialist, psychologist, director, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, physician, ওকে, ওকে, এই personal পর্যায়ে আমি service সাইকোলজি, ওকে, worker, director, টিচার, ওকে, সরি director. হ্যাঁ, সরি, এখন আমি তোমাদের আলোচনা এখন থামিয়ে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে আসলে সোশিওলজি পড়ে অনেক কিছু করা যায়, যেহেতু আমরা বলেছি সোশিওলজি বিভিন্ন ফিল্ডের সঙ্গে রিলেটেড। আমরা একটা ডিসকাশন রাখতে চেয়েছিলাম, সেটা হচ্ছে সোশিওলজি তোমাদের সাবজেক্ট এরিয়ায় এই যে সোশিওলজি স্কোপটা তোমরা জানলে এবং সোশিওলজি কি সেটা তোমরা জেনেছো, এখন সেই জ্ঞানটাকে তোমরা তোমাদের ফিল্ডে তোমরা কি নিয়ে কাজ করো, সেই ফিল্ডে সোশিওলজি অবস্থান কোথায়, এটা তোমরা নিজেরা চিন্তা ভাবনা করবে। চিন্তা ভাবনা করে আমি তোমাদেরকে একটা লিঙ্ক দেবো, সেটা হচ্ছে আমি সিআর এর সঙ্গে শেয়ার করবো। তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমাদের মেইলে। তো সেই লিঙ্কে তোমরা হচ্ছে তোমাদের থটস গুলো তোমরা বুলেট পয়েন্ট আকারে লিখবে যে সোশিওলজি, যে তোমাদের স্পেসিফিক এরিয়ায় সোশিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন, হোয়াই দ্য ইঞ্জিনিয়ার স্টুডেন্টস নিড টু স্টাডি সোশিওলজি। হ্যাঁ, তোমাদের স্পেসিফিক এরিয়ায় কি কি কারণে এবং ওভারঅল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস কেন তারা সোশিওলজি পড়বে।
এটা তুমি কি মনে করো? হ্যাঁ, বুলেট পয়েন্ট আগে কিছু জাস্ট পয়েন্ট লিখবে, লিখে তোমরা ওই আমি যে গুগল ফর্মস দেবো সেই ফর্মসে তোমরা সাবমিট করবে। ক্লিয়ার? আমি সেখানে ফর্মসের মধ্যে তোমাদের হচ্ছে নাম লেখার এবং রোল লেখার জায়গাও দিয়ে দেবো, ব্যাচ লেখার জায়গা দিয়ে দেবো। তোমরা জাস্ট খালি টিক টিক দিয়ে দিয়ে বাস ওটা লিখে ফেলবে। তাতে করে আমরা কি এট এ টাইম দেখতে পারবো যে তোমাদের হচ্ছিল এই সোশ্যোলজি দুটো লেকচার হলো, তার ভিত্তিতে তুমি সোশ্যোলজি কাকে বলে, কি বুঝলে, এবং তোমার সোশ্যোলজি পড়া কেন দরকার, তুমি কিভাবে রিয়েলাইজ করেছো সেটা তুমি রিফ্লেক্ট করলা। তো এটাকে বলা হয় স্টুডেন্ট রিফ্লেকশন। তো আমি সেই রিফ্লেকশনটা দেখতে চাই, রাইট? এখন যেহেতু আমাদের হাতে সময় খুব কম, সেটা আমরা এখন অনলাইনে দিতে পারছি না। নেক্সট টাইমে আমরা ব্রেকআউট ফর্মসে সেটা দেওয়ার চেষ্টা করব। নেক্সট স্লাইডে চলে যাই। এখন ইন এ নাটশেল আমরা এখানে দেখাতে চাচ্ছি যে সোশ্যোলজি এক্সপান্ডস আওয়ার নলেজ দ্য ওয়ার্ল্ড। সহজ কথায় এখানে যদি এই গাছটা যদি হয় জ্ঞান বৃক্ষ এবং বিভিন্ন শাখা প্রশাখা হয় যদি তাবৎ পৃথিবীর নলেজ, সেই নলেজের সঙ্গে সোশ্যোলজি কিভাবে রিলেটেড, হ্যাঁ, এখানে সোশ্যোলজি কিভাবে নলেজটা আরো এক্সপান্ড করছে, বিভিন্ন ফিল্ড যত আসছে সেখানে আমাদের ইন্টারঅ্যাকশনটা, বিহেভিয়ারাল প্যাটার্নস, তারপর হচ্ছিল কমিউনিকেশনস কিভাবে ডেভেলপ করছে, এবং আমরা সেটাকে কিভাবে আমাদের হচ্ছিল পারস্পরিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং বেনিফিটের ক্ষেত্রে আমরা ইউজ করছি। তো এই বিষয়গুলো আলোচনা করে দিতে চলে আসছে। তো ইন্টারন্যাশনাল সেজন্য আমরা কয়েকটা পয়েন্টস এখানে বলার চেষ্টা করেছি, যেটা টু গেইন এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যানকাইন্ড, টু রাইজ কনসাসনেসের কথা আমরা বলেছি। তোমরা মার্কসের থিওরি পড়ে থাকলে দেখবা, বা কেউ জেনে থাকো, ক্লাস কনসাসনেসের কথা বলেছে, যে যখন এই শ্রমিকরা বারবার নিষ্পেষিত হচ্ছে, বারবার এরকম তারা প্রতারিত হচ্ছে, বারবার এরকম, তখন তাদের মধ্যে কনসাসনেস গ্রো করবে যে না, তাহলে আমাদের কি নিজস্ব রাইট, নিজস্ব রুলস রেগুলেশন এগুলো স্টাবলিশ করা দরকার, কারণ আমরা বারবার প্রতারিত হচ্ছি এবং আমরা বারবার হচ্ছে আমাদের অধিকার হরণ করা হচ্ছে এবং আমরা দেওয়ালে আমাদের পিঠ থেকে যাচ্ছে, আমাদের সার্ভাইভ করা মুশকিল, উই হ্যাভ টু সার্ভাইভ। সো তাদের মধ্যে একটা কনসাসনেস রাইজ করে, ক্লাস কনসাসনেস কথা মনে বলেছেন, এটা একটা এক্সাম্পল দিলাম। ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স এন্ড অপরচুনিটিস, যে সমাজে বিদ্যমান যে রিসোর্স গুলো আছে এবং অপরচুনিটিস আছে সেগুলো সকলের মধ্যে যাবে, দু একজন পিকে হালদার বা XYZ তারা মানে নিয়ে যাবে, এটা হতে পারে না। ব্যাংক করে হাজার কোটি টাকা নিয়ে যাবে, এটা হতে পারে না। তাহলে কি করতে হবে? আমরা ম্যাস পিপুল, দিস ইজ আওয়ার রিসোর্সেস, হাউ ক্যান উই গেট দ্য রিসোর্সেস, এন্ড এই সম্পদগুলো আমাদের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউট হতে বা দেশের উন্নয়নের ক্ষেত্রে কিভাবে হতে পারে, হ্যাঁ, যে বা এক্সিস্টিং রিসোর্স গুলো কিভাবে হতে পারে। কিছুদিন আগে দেখা গেলো যে উদ্বাস্তু কিছু লোকদেরকে বাড়ি ঘর দেওয়া হলো, হ্যাঁ, তাদের দরকার কথা। তো কিভাবে আমরা এই পিপুলকে রিস্ক করতে পারি, কিভাবে মেইন যে অরিজিনাল রেসিপিয়েন্ট তারা সুযোগ সুবিধাগুলো পেতে পারে, এটা আমাদের সোশ্যোলজি আলোচনার মধ্যে চলে আসে এবং এটা করতে হবে। এটার জন্য আলোচনা সোশ্যোলজি নলেজ জানা দরকার, খুব ইম্পর্টেন্ট। টু বেটার কোপ উইথ চেঞ্জেস ইন দ্য সোসাইটি, সমাজে যে চেঞ্জ গুলো হচ্ছে সেটার সঙ্গে আমি কিভাবে খাপ খাইয়ে চলতে পারি, তো এটা আমাদের জানার জন্য সোশ্যোলজি পড়তে হবে। তো কম্বাইন ইট উইথ মেনি আদার সাবজেক্টস, আমরা সেটা বলেছি। ইটস এ গুড ফর বিজনেস, আমরা জানি কাস্টমার রিলেশনশিপ, কাস্টমার ম্যানেজমেন্ট, তারপরে CSR, এই বিষয়গুলো বা হচ্ছিল একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্ষেত্রে হচ্ছে টার্গেট ওরিয়েন্টেড পিপুল কারা, মার্কেট কারা কি, এগুলো জানতে গেলেও সোশ্যোলজি জানার বিকল্প নেই, কারণ সোশ্যোলজি এগুলো নিয়ে যে হিউম্যান বিহেভিয়ার্স নিয়ে ডিল করে। সো তুমি একটা প্রোডাক্ট কিভাবে দিবা, এটা পিপুল কিভাবে নেবে, তোমার যে একটা তুমি টেকনোলজি ডেভেলপ করেছো সেই টেকনোলজির মার্কেট ওরিয়েন্টেশনটা কি হবে, প্রাইস কিরকম হবে, রুলস এন্ড রেগুলেশনস কিরকম হবে, বিভিন্ন বিষয় আছে। দ্যাটস ওয়াই ইট ইজ গুড ফর বিজনেস টু মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস। ইয়েস, এটা ইম্পর্টেন্ট। তোমরা অলরেডি অগাস্ট করতে পজিটিভিজমের যে বক্তব্য আসছে, যেখানে আমরা পয়েন্টস গুলো দেখিয়েছি, সেই পয়েন্টস গুলো যদি আবার রিকল করো, তাহলে দেখবা যে ইয়েস, ইট ইজ গুড ফর দ্য society and good for the world, to make the world a better place, to make you responsible citizen. হ্যাঁ, তোমাকে রেসপন্সিবল বানাচ্ছে, তোমাকে হচ্ছে তোমার দায়িত্ববোধ সম্পর্কে তোমাকে জাগ্রত করছে, তোমার হচ্ছে অধিকার এবং অনাচারের বিরুদ্ধে তোমাকে হচ্ছে ভয়েস রেজ করতে শেখাচ্ছে, তোমার অধিকার কিভাবে আদায় করতে হবে সেটাও তোমাকে দেখিয়ে দিচ্ছে, যে এইভাবে সমাজে বিভিন্ন সময় হচ্ছিল তারা এইভাবে করেছে, and you have the rights. হ্যাঁ, তুমি সেই রাইটস গুলো কিভাবে আদায় করে নিতে পারো, বা সেই রাইটস অনুযায়ী কিভাবে কাজ করতে পারো, আবার অন্যের আদায় প্রতিষ্ঠার জন্য তুমি কিভাবে নিবেদিত হতে পারো, বিভিন্ন বিষয়গুলো আসছে, তাই না? রেসপন্সিবল সিটিজেন, এবং রাষ্ট্রের তুমি রেসপন্সিবল সিটিজেন হিসেবে রাষ্ট্রের প্রতি তোমার দায় দায়িত্ব কি, রাষ্ট্রের প্রপার্টির প্রতি দায় দায়িত্ব কি, সেটাও তোমাকে জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী আচরণ করতে হবে। সোশিও ইকোনমিক এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যানিং, এগুলোর ক্ষেত্রে সোশ্যালজি নলেজের বিকল্প নেই, তোমরা অলরেডি বুঝতে পেরেছো। সোশ্যাল মোবিলিটির কথা বলা যায় সামাজিক গতিশীলতা, সমাজের গতিশীলতার মধ্যে সমাজের স্থানান্তর আছে, আবার সমাজের হচ্ছে একটা লোয়ার লেভেল থেকে আপার লেভেলে চলে আসে। আমরা আগে হচ্ছিল এখন মিডিল ইনকাম গ্রুপের দিকে যদি চলে আসি বলি, তাহলে আমরা সেটা কিভাবে আসলে আমাদের উত্তরণটা কিভাবে হলো এবং সেখানকার কোন কোন ইনস্ট্রুমেন্ট কাজ করেছে, এখানে হচ্ছে সোশ্যাল ম্যাটার্স গুলো কি ছিল, এগুলো আমাদের আলোচ্য বিষয় এবং এগুলো জানতে হলেও সোশ্যালজি আলোচনার বিকল্প নেই।
ডেভেলপ বন্ডেজ অ্যান্ড ইন্টারাকশন, এটা তো তোমার বুঝতেই পেরেছো। ক্রাইম অ্যান্ড প্রবলেম রেজলিউশন, সমাজে যে একটু আগেই বললাম বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে, সেই ক্রাইমগুলো কিভাবে মিটিগেট করা যায়, হ্যাঁ, এবং তারা সাইকোলজিক্যাল হোক, সাইকোলজিক্যাল হোক, বা সোশিও ইকোনমিক হোক, বা সোশিও ইকোনমিক পলিটিক্যাল হোক, যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলোর প্রেক্ষিতে তার ক্রাইমটা কিভাবে ডেভেলপ করছে। এই ক্রাইম যেন ডেভেলপ না করে, সেখানে হচ্ছে তাহলে এই রেজলিউশনটা কিরকম হতে পারে, এবং সোশ্যাল কন্ট্রোলটা কিভাবে নিয়ে আসা দরকার, হ্যাঁ, এবং প্রবলেম অ্যারাইজ করলে সেটা প্রবলেম কিভাবে সুন্দরভাবে সলিউশন করা যায়, নট ইন ডিস্ট্রাকটিভ ওয়ে বাট ইন এ গুড ওয়েল ম্যানার্ড ওয়ে, কিভাবে সলিউশন করা যায়, তাই না? সেটা আমাদের দেখতে হবে, এবং এটার জন্য সোশিওলজির আলোচনা বিকল্প নেই, কারণ সোশিওলজি ডিলস উইথ সোশ্যাল বিহেভিয়ার অ্যাজ ওয়েল। স্ট্রাকচার অ্যান্ড ফাংশনিং এর ক্ষেত্রেও সোশিওলজির আলোচনা বিকল্প নেই। হ্যাঁ, যেমন একটা টেকনোলজি তুমি নিয়ে আসছো, সেই টেকনোলজিটা তুমি এখন ইউজ করবে, বা টেকনোলজিটা তুমি তৈরি করেছো মার্কেটের জন্য অ্যাপ্লাই করবে। তো এটা মার্কেটে অ্যাপ্লাই করতে হলে, এটা ফাংশন করতে হলে কারা হচ্ছে ফাংশনিং এর সাথে জড়িত, কারা রেসিপিয়েন্ট, কারা পুরোটাকে ডিল করবে, তো তাদের হচ্ছিল রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি হবে, এবং তারা হচ্ছে পারস্পরিক ইন্টারাকশনটা কিভাবে মেনটেন করবে। তো এই সবগুলো বিষয়ই একটা হচ্ছে চেইন অফ কমান্ড, সেটা থাকলে কিভাবে থাকবে সেটা। তো সেগুলো জানার জন্য সোশ্যাল বিহেভিয়ারটা আমাদের স্টাডি করতে হবে, যার কারণে সোশিওলজি আলোচনার বিকল্প নেই। তাহলে ইন এ নাটশেল তোমরা বুঝলে সোশিওলজি কেন পড়া দরকার। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স অর ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কনফিউশন? Dear student, do you have any kind of questions or any kind of confusion? স্যার আমার একটা স্যার ইনসাইট আপনার কাছে জানার ইচ্ছা ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা তো আজকে এই ফর্মালিস্টিক স্কুল এবং সিনথেটিক স্কুল নিয়ে স্যার পড়লাম। তো স্যার আমি স্যার কয়েকদিন আগে স্যার একটা আর্টিকেল পড়ছিলাম ডেভিড হিউমের, স্যার এ ট্রিটিস অফ হিউম্যান নেচারের একটা স্যার অংশ, যেখানে স্যার উনি হিউম্যানকে স্যার সোশ্যাল এবং স্যার দুটো আমার আলাদা করেই দেখিয়েছেন। তো স্যার আমাদের কি এটা স্যার বেটার হয় না যদি আমরা সিনথেটিক স্কুলটাকে স্যার বেস ধরে স্যার তারপর ফর্মালিস্টিক স্কুলের আইডিয়াগুলো স্যার যদি আমরা ভিতরে নিয়ে আসি? আমরা যেভাবে আলোচনাটা করা হয়েছে সেভাবেই নিয়ে এসে তুমি আলোচনার কনক্লুশন সেটা তুমি বলে দাও, যেভাবে আমরা বলার চেষ্টা করছি, তাই না? যেহেতু দুটো স্কুলই ডেভেলপ করেছে এবং তাত্ত্বিকরাও ওভাবে অবস্থান করেছেন, তো আমরা ওইভাবেই নিয়ে আসতে পারি। তুমি যদি এক্সট্রা রেফারেন্স নিয়ে আসতে পারো, রেফারেন্স নিয়ে আসো, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইউর ওয়েলকাম। তো আমি তোমাদের তাহলে একটা লিঙ্ক দিয়ে দেবো, আর আফটার দ্য ক্লাস সিআর তুমি আমার সঙ্গে একটু কথা বলবে যে আমরা কিভাবে স্লাইডগুলো শেয়ার করতে পারি। আমি রেকর্ডিং অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট। আমি লাস্ট লেকচারটাও আমি রেকর্ড করে রেখেছি, তো তোমার সঙ্গে আফটার দ্য ক্লাস আমরা আলোচনা করব। তুমি লাইনেই থেকো। তো সবাই তোমরা নিশ্চয়ই অ্যাটেন্ডেন্স দিয়েছো, আমি সবাইকে নিয়েছি, তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ, শুধু সিআর থাকবে, রাইট? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।